বইটির স্বত্ব আনন্দ পাবলিশার্স প্রাইভেট লিমিটেড কর্তৃক সংরক্ষিত। আমাদের আজকের গল্পটি প্রাপ্তবয়স্কদের জন্য। মদ্যপান, ধূমপান ও মাদক সেবন স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। বাংলা সাহিত্যের রোমাঞ্চকর কিছু গল্প দিয়ে সাজানো আমাদের এই বিশেষ নিবেদন সানডে সাসপেন্স। আজ আপনার জন্য সত্যজিৎ রায়ের লেখা একটি ছোট গল্প, আর্য শেখরের জন্ম ও মৃত্যু। 1941 সালে অ্যাবস্ট্রাকশন নামে একটি ছোট গল্প দিয়ে সাহিত্য জগতের সত্যজিৎ রায়ের আত্মপ্রকাশ। 1961 সালে সন্দেশ পত্রিকার পুনঃ প্রকাশ উপলক্ষে বাংলা ভাষায় পাকাপাকিভাবে সাহিত্য চর্চা শুরু। বাকিটা ইতিহাস। তার অনায়াস সাহিত্য রচনার জন্য পেয়েছেন বিদ্যাসাগর পুরস্কার, আনন্দ পুরস্কার ইত্যাদি। সত্যজিৎ রায়ের নিজস্ব কথন অনুযায়ী প্রাপ্তবয়স্কদের জন্য তাঁর লেখা প্রথম গল্প আর্য শেখরের জন্ম ও মৃত্যু। এটি লেখা হয় তখনকার অমৃত পত্রিকার সম্পাদক কবি মনীন্দ্র রায়ের অনুরোধে। গল্পটি প্রথম প্রকাশিত হয় 1968 সালে। শুরু হচ্ছে আর্য শেখরের জন্ম ও মৃত্যু। অনেকের মতেই আর্য শেখর ছিলেন যাকে ইংরেজিতে বলে চাইল্ড প্রডিজি। তার যখন 10 বছর বয়স, তখন একদিন স্টেটসম্যান পত্রিকার প্রথম পাতায় নিচের দিকে এক লাইন লেখা তার চোখে পড়ল, সানরাইজ টুডে অ্যাট 6:13 AM। আর্য শেখর কাগজ হাতে নিয়ে পিতা সৌম্যশেখরের কাছে উপস্থিত হলেন। বাবা, কি রে? কাগজে এটা কি লিখেছে? কি লিখেছে? 6:13 সূর্য উঠবে। তা তো লিখবেই, সেই সময় তো সূর্য উঠেছে। তুমি ঘড়ি দেখেছিলে? ঘড়ি দেখতে হয় না। কেন? জানাই থাকে। কি করে? আরে বিজ্ঞানের ব্যাপার, অ্যাস্ট্রোনমি। আর যদি ঠিক সময় না ওঠে? তাহলে ঘড়ি ভুল। যদি ভুল না হয়? তাহলে আর কি, তাহলে প্রলয়। সেদিন থেকে আর্য শেখরের বৈজ্ঞানিক অনুসন্ধিৎসার সূত্রপাত। এর 2 বছর পরে আবার আরেকটি প্রশ্ন নিয়ে আর্য শেখরকে পিতার কাছে যেতে হলো। বাবা, চাঁদ আর সূর্য কি এক সাইজ? দূর বোকা। তাহলে? সূর্য ঢের বড়। কত বড়? লক্ষ লক্ষ গুণ। তাহলে এক সাইজ মনে হয় কেন? সূর্য অনেক দূরে আছে তো তাই। ঠিক যতখানি দূর হলে এক সাইজ মনে হয়, তত দূরে? কি করে হলো? অত জানি না বাবু, আমি তো আর সৃষ্টিকর্তা বিধাতা নই। এখানে বলা দরকার, সৌম্যশেখর বৈজ্ঞানিক নন, তাঁর পেশা ওকালতি। বাপের সঙ্গে কথা বলে আর্য শেখর বুঝলেন চন্দ্র সূর্যের আয়তন আপাত দৃষ্টিতে এক হওয়াটা একটা আকস্মিক ঘটনা। তার মনে এই আকস্মিকতা প্রচণ্ড বিস্ময় উৎপাদন করল। পাঠ্যপুস্তকের কথা ভুলে গিয়ে তিনি বাপের আলমারি খুলে 10 খণ্ডে সমাপ্ত হার্মসওয়ার্থ পপুলার সায়েন্স থেকে গ্রহ নক্ষত্র সম্বন্ধে পড়তে আরম্ভ করলেন। বলাই বাহুল্য, এ কাজে তাকে ঘন ঘন অভিধানের সাহায্য নিতে হয়েছিল, কিন্তু তিনি নিরুদ্যম হননি, কারণ কল্পনা প্রবণতার সঙ্গে একাগ্রতার আশ্চর্য সমন্বয় ঘটেছিল তাঁর চরিত্রে। তাঁর 14 জন্মতিথিতে আর্য শেখর পিতার টেবিলের দেরাজ খুলে 3খানা অব্যবহৃত ডায়েরি বার করে তার মধ্যে সবচেয়ে যেটি বড় তার প্রথম পাতায় লিখলেন, আমার মতে সৌরজগতের অন্য কোনো গ্রহে প্রাণী থাকলেও তা মানুষের মতো কখনোই হতে পারে না, কারণ এমন চাঁদ আর এমন সূর্য অন্য কোনো গ্রহে নেই। যদি থাকতো তাহলে আমাদের মতো মানুষ সেখানে থাকতো, কারণ আমার মতে চন্দ্র সূর্য আছে বলেই মানুষ মানুষ। এর পরের বছর আর্য শেখর হঠাৎ একদিন খেলার ছলে মুখে মুখে দুরূহ গাণিতিক সমস্যার সমাধান করতে শুরু করলেন। যোগ বিয়োগ গুণভাগ তো আছেই, তাছাড়া আরও আছে যা একেবারে উচ্চমান গণিতের পর্যায়ে পড়ে।
যেমন আকাশে ঘূর্ণায়মান চিল দেখে তার গতির মাত্রা, মাটি থেকে তার উচ্চতা এবং তার বৃত্তপথের পরিধি নির্ণয় করে ফেললেন আর্যশেখর। গৃহশিক্ষক মণিলাল মজুমদার ছাত্রের এই আকস্মিক ব্যুৎপত্তিতে অপ্রস্তুত হয়ে চাকরি ছেড়ে দিলেন। সৌম্যশেখরও ছেলের এই কাণ্ডে যুগপৎ বিস্মিত ও পুলকিত হলেন। তাঁর এবং তাঁর কয়েকটি বন্ধু ও মক্কেলের উদ্যোগে ক্রমে শহরের বিশিষ্ট গণিতজ্ঞদের দৃষ্টি আর্যশেখরের প্রতিভার দিকে আকৃষ্ট হল। প্রেসিডেন্সি কলেজের গণিতের অধ্যাপক জীবনানন্দ ধর নিজে এসে 3.5 ঘন্টা ধরে আর্যশেখরকে নানান রকমভাবে পরীক্ষা করে তাকে দীর্ঘ প্রশংসাপত্র লিখে দিয়ে গেলেন। তিনি লিখলেন, মুখে মুখে গণিতের সমস্যা সমাধানে উত্তরকালে আর্যশেখর সোমেশ বসুকে অতিক্রম করে গেলে আমি আশ্চর্য হব না। আমি এই অলৌকিক প্রতিভা সম্পন্ন বালকের দীর্ঘ জীবন কামনা করি। অতিরিক্ত আয়ের একটা সম্ভাবনা সামনে পড়লে অনেক অর্থবান ব্যক্তিও সহজে সেটাকে উপেক্ষা করতে পারে না। সৌম্যশেখরের অবস্থা মোটামুটি সচ্ছল, সুতরাং পুত্রের অসামান্য প্রতিভার সাহায্যে আয়ের পথটা কিঞ্চিত সুগম করে নেওয়ার পরিকল্পনা তার পক্ষে অস্বাভাবিক নয়। তবে ছেলেকে না জানিয়ে কিছু করার ইচ্ছে তাঁর ছিল না। তিনি আর্যশেখরকে ডেকে পাঠালেন। একটা কথা ভাবছিলাম বাবা। কি? আমার তো জানিসই, মানে আজকাল যা দিন পড়েছে সেই অনুপাতে তো খুব একটা মানে হচ্ছে না, মোটামুটি চলে যায় আর কি। তা তোর যখন এমন একটা দেখা যাচ্ছে, সবাই বাহবা দিচ্ছে, মানে এও তো ধর হলো গিয়ে মানে এক ধরনের ম্যাজিক। তা সেটা যদি আর 5 জনকে দেখাবার সুযোগ করে দেওয়া যায়, মানে বেশ ভালো একটা জায়গা দেখে ভালো ব্যবস্থা করে। বলতে বলতে এবং সেই সঙ্গে ছেলের ক্ষুব্ধ বিস্মিত ভাব দেখে সৌম্যশেখর নিজেই লজ্জাবোধ করলেন। কয়েক মুহূর্তের জন্য কথা থামিয়ে তারপর সুর পরিবর্তন করে বললেন, মানে অবশ্য তোর যদি আপত্তি থাকে তাহলে কোনো প্রশ্নই ওঠে না। তামাশার প্রতিভা এক জিনিস নয় বাবা। পিতার ব্যবহারে আর্যশেখরের মনে নতুন প্রশ্নের উদয় হল। এমন প্রতিভাবান পুত্রের এমন হীন মনোবৃত্তি সম্পন্ন বাবা হয় কি করে? পিতা পুত্রের চরিত্রের এই বৈপরীত্যই কি স্বাভাবিক, না এটা একটা ব্যতিক্রম? আর ব্যতিক্রমী যদি হয় তাহলে তার বৈজ্ঞানিক কারণ কি? আর্যশেখরের অবসরের অভাব ছিল না, কারণ তার গাণিতিক প্রতিভা প্রকাশ পাবার কিছুদিনের মধ্যেই সৌম্যশেখর তাকে স্কুল থেকে ছাড়িয়ে নিয়েছিলেন। এই অবসরে আর্যশেখর হেরিডিটি ও প্রজনন সম্পর্কে গভীরভাবে অধ্যয়ন আরম্ভ করে দিলেন। অচিরেই তিনি জিনের মাহাত্ম্য উপলব্ধি করলেন। মানুষের শরীরে কয়েকটি পরমাণুর মধ্যে তার নিজের এবং তার ঊর্ধ্বতন ও অধস্তন পুরুষ পরম্পরার আকৃতি ও প্রকৃতির নির্দেশ লুকিয়ে রয়েছে। কি আশ্চর্য! আর্যশেখর আর একবার বাপের কাছে গিয়ে উপস্থিত হলেন। বাবা, আমাদের বংশলতিকা নেই? বংশলতিকা? কেন? আছে। থাকলে তা উইয়ে খেয়েছে। কেন, তুই কি আবার মানে জাতিস্বর হলি বলে মনে হচ্ছে? না, ভাবছিলাম আমার পূর্বপুরুষদের মধ্যে কেউ প্রতিভাবান ছিলেন কিনা। তোমার আর ঠাকুরদাদার কথা তো জানি, তার আগে 7 পুরুষের মধ্যে কেউ ছিলেন না, এই গ্যারান্টি আমি দিতে পারি। তার আগের কথা জানি না। ঘরে ফিরে এসে আর্যশেখর চিন্তা করতে শুরু করলেন। বাপের দিকে 7 পুরুষের মধ্যে কেউ নেই। মাতৃকুলেও তথৈবচ, বরং সেখানে সম্ভাবনা আরো কম। গুণের দিক দিয়ে নিহারিকা দেবী অত্যন্ত সাধারণ শ্রেণীর মহিলা। তিনি এখনো তাকে খোকা বলে সম্বোধন করেন বলে আর্যশেখর পারতপক্ষে তার কাছে ঘেঁষেন না। হেরিডিটির প্রভাব তাহলে অনিশ্চিত। পরিবেশ মানে এনভায়রনমেন্ট। 33 নম্বর পটুয়াটোলা লেন কি সেদিক দিয়ে খুব প্রশস্ত বলা চলে? বোধহয় না। তাহলে
কিন্তু শুধুমাত্র হিসেব দিয়েই কি সত্যিকারের কিছু প্রমাণ হয়? বাবার বাবা, তার বাবা, তার বাবা, এই করতে করতে তো বংশলতিকা জিনিসটাকে টেনে একেবারে সৃষ্টির আদিতে নিয়ে যাওয়া যায়। জিনের প্রভাব কি তখন থেকেই প্রবাহিত হয়ে আসছে না? কে জানে আজ থেকে 20,000 বছর আগে আর্যশেখরের পূর্বপুরুষ কে বা কেমন ছিল? এমনও তো হতে পারে তিনি আলতামিরার গুহার দেওয়ালে বাইসনের ছবি এঁকেছিলেন। এইসব আদিম গুহা চিত্রকরদের জিনিয়াসের পর্যায়ে ফেলা যায় না? অথবা হারাপ্পা মহেঞ্জোদারোর মতো শহরের পরিকল্পনা করেছিলেন যারা, তাদের? অথবা বেদ উপনিষদের রচয়িতাদের? এদের মধ্যে কেউ যদি আর্যশেখরের পূর্বপুরুষ হয়ে থাকেন তাহলে আর চিন্তার তো কোনো কারণ থাকে না। কিন্তু তবু তার মনটা খচখচ করতে লাগলো। সৌম্যশেখরের মতো কল্পনা বিমুখ বৈষয়িক চিন্তা সর্বস্ব স্থূল ব্যক্তি যে তাঁর জন্মদাতা হতে পারেন, এর কোনো বৈজ্ঞানিক সমর্থন তিনি খুঁজে পাচ্ছিলেন না। ভাবতে ভাবতে সহসা একটি সম্ভাবনা এসে তার মনে দুর্মুষের মতো আঘাত করল। যদি তিনি জারদ সন্তান হয়ে থাকেন, যদি সৌম্যশেখরের ঔরসে তার জন্ম না হয়ে থাকে। কথাটা মনে হতেই আর্যশেখর বুঝলেন এ প্রশ্নের উত্তর একমাত্র তাঁর বাবাই দিতে পারেন, এবং সে উত্তর না পাওয়া পর্যন্ত তাঁর শান্তি নেই। সত্যান্বেষণের খাতিরে পুত্র পিতাকে প্রশ্ন করবে, এটা আর্যশেখরের কাছে খুবই স্বাভাবিক বলে মনে হল। 926 পৃষ্ঠার সুবৃহৎ ল ডাইজেস্টে নিমগ্ন সৌম্যশেখর পুত্রের প্রশ্ন প্রথমবার অনুধাবন করতেই পারলেন না। যমজ সন্তান? কার কথা বলছিস? যমজ নয়, জারজ। আমি জানতে চাই আমি জারজ সন্তান কিনা। এই কথায় সৌম্যশেখরের ওষ্ঠদ্বয় বিভক্ত হল। তারপর তাতে কম্পনের আভাস দেখা দিল। তারপর সে কম্পন তার সমস্ত দেহে সঞ্চারিত হল। তারপর তার কম্পমান ডান হাত কাছে আর কিছু না পেয়ে একটি ভারী কাঁচের পেপারওয়েট তুলে আর্যশেখরের দিকে নিক্ষেপ করল। আর্যশেখর আর্তনাদ করে রক্তাক্ত মস্তকে ভুলুণ্ঠিত হলেন। আরোগ্য লাভের পর বোঝা গেল আর্যশেখরের অলৌকিক গাণিতিক প্রতিভাটি নষ্ট হয়েছে, কিন্তু তার বৈজ্ঞানিক অনুসন্ধিৎসা যেমন ছিল ঠিক তেমনই রয়ে গেল। আর্যশেখরের যখন 19 বছর বয়স, তখন একদিন সন্ধ্যায় গঙ্গার ধারে একটি শিরীষ গাছের নিচে উপবিষ্ট অবস্থায় বৃক্ষস্থিত কোনো পক্ষীর বিষ্ঠা তার বাম স্কন্ধে এসে পড়ায় তিনি সহসা মাধ্যাকর্ষণ সম্পর্কে সচেতন হলেন। যথারীতি তিনি এ বিষয়ে অধ্যয়ন শুরু করলেন। তাঁর ধারণা ছিল নিউটনের আপেলের ঘটনাটা বুঝি কিংবদন্তি। প্রিন্সিপিয়াতে নিউটনের নিজের লেখায় সে ঘটনার উল্লেখ দেখে তাঁর ধারণার পরিবর্তন হল। টাইকো ব্রাহি গ্যালিলিও থেকে শুরু করে কোপারনিকাস, কেপলার, লাইবনিৎসের রাস্তা দিয়ে ক্রমে আর্যশেখর আইনস্টাইনে পৌঁছে গেলেন। আর্যশেখরের বিদ্যায় আইনস্টাইন জীর্ণ করা সম্ভব নয়, কিন্তু পাঠ্য অপাঠ্য, বৌদ্ধ দুর্বোধ্য সব রকম পুস্তকই আদ্যপান্ত পাঠ করার একটা আশ্চর্য ক্ষমতা ছিল আর্যশেখরের। অবশ্যই বর্তমান ক্ষেত্রে তাঁর পড়ার আগ্রহের একটা কারণ ছিল এই যে তিনি জানতে চেয়েছিলেন মাধ্যাকর্ষণ সম্পর্কে শেষ কথা বলা হয়ে গেছে কিনা। আইনস্টাইন পড়ে এইটুকু তিনি বুঝলেন যে মাধ্যাকর্ষণ কি তা জানা গেলেও মাধ্যাকর্ষণ কেন তা এখনো জানা যায়নি। তিনি স্থির করলেন এই কেনর অন্বেষণই হবে আপাতত তাঁর জীবনের প্রধান লক্ষ্য। সেই দিনই আর্যশেখর স্থির করলেন যে তিনি যাবতীয় তুচ্ছ ঘটনার দিকে সজাগ দৃষ্টি রাখবেন। অনেক আবিষ্কারের পশ্চাতেই যে নিউটনের আপেলের মতো একটি করে তুচ্ছ ঘটনা রয়েছে এটা তাঁর জানা ছিল। দুঃখের বিষয়ে প্রায় 3 মাস ধরে সহস্রাধিক তুচ্ছ ঘটনা লক্ষ্য করেও তিনি তাদের মধ্যে এমন কিছু দেখতে পেলেন না
যার বৈজ্ঞানিক ব্যাখ্যা অনেক আগেই হয়ে যায়নি। অগত্যা আর্যশেখরকে ভিন্ন পন্থা অবলম্বন করতে হলো। উপলব্ধির আদিতে ধ্যান, এই বিশ্বাসে তিনি তাঁর বাড়ির 3 তলার ছাদে চিলেকোঠায় গিয়ে ধ্যানস্থ হতে মনস্থ করলেন। প্রথম দিনই, সেদিন ছিল রবিবার, ছাদে উঠে চিলেকোঠার তক্তপোষে বসে চক্ষু মুদ্রিত করার অব্যবহিত পূর্বে জানলা দিয়ে পাশের বাড়ির ছাদে একটা তুচ্ছ ঘটনা তাঁর দৃষ্টি আকর্ষণ করল। প্রতিবেশী ফণীন্দ্রনাথ বসাকের 17 বর্ষীয়া কন্যা ডলি বাহু উত্তোলন করে ধৌত বস্ত্র রজ্জুতে আলম্বিত করছে। এই দৃশ্যে মুহূর্তের মধ্যে আর্যশেখরের মন মাধ্যাকর্ষণ সম্পর্কিত এক আশ্চর্য নতুন জ্ঞানের আলোকে উদ্ভাসিত হয়ে উঠল। 7 দিনের মধ্যে ফুলস্ক্যাপ কাগজের 133 পৃষ্ঠা ব্যাপী একটি প্রবন্ধে তিনি তাঁর উপলব্ধি লিপিবদ্ধ করলেন। বর্তমান সংক্ষিপ্ত জবানিতে তার বিস্তারিত বিবরণ সম্ভব নয়, তবে তার মূল বক্তব্য ছিল এই: মাধ্যাকর্ষণের প্রতিবাদেই প্রাণের সৃষ্টি, কারণ প্রাণ শক্তি ঊর্ধ্বগামী, মাধ্যাকর্ষণের প্রভাব নিম্নগামী। মাধ্যাকর্ষণের মতো জীবন বিরোধী শক্তি সত্ত্বেও প্রাণ সৃষ্টি হলো কি করে? তার কারণ সূর্য। কিন্তু সূর্যের প্রভাব চিরস্থায়ী নয়। পার্থিব মাধ্যাকর্ষণের নৈকট্য ও অবিরাম প্রভাব ক্রমে সূর্যের প্রভাবকে পরাভূত করে। ফলে প্রথমে জরার প্রকোপ এবং শেষে মৃত্যু এসে প্রাণ শক্তিকে গ্রাস করে। শুধু যে জড় পদার্থেই এই 2 প্রভাবের পরস্পর বিরোধ দেখা যায় তা নয়, মানুষের কাজে, চিন্তায়, হৃদয়াবেগে, মানুষে মানুষে সম্পর্কে, সবকিছুতেই এটা বর্তমান। মানুষের যত হীন প্রবৃত্তি, সমাজের যত অনাচার, অবিচার, দুঃখ, দারিদ্র্য, যুদ্ধবিগ্রহ সবই মাধ্যাকর্ষণজনিত। আর যা কিছু সুন্দর ও সতেজ, যা কিছু উন্নত, যা কিছু মঙ্গলকর, সবই সূর্যের প্রভাবে। মাধ্যাকর্ষণ আছে বলেই কোনোদিন পৃথিবীর কলঙ্ক দূর হবে না। অনেকদিন আগেই পৃথিবী ধ্বংস হয়ে যেত, কিন্তু সূর্য তা হতে দেয়নি। ধ্বংসের পাশে সৃষ্টির কাজ চলে এসেছে আবহমান কাল থেকে। প্রবন্ধটি শেষ করে আর্যশেখর চিলেকোঠা থেকে বেরিয়ে এসে প্রথমে সূর্যের উদ্দেশ্যে, তারপর প্রতিবেশী ডলির উদ্দেশ্যে কৃতজ্ঞতা জ্ঞাপন করলেন। ঠিক সেই সময় চাকর ভরদ্বাজ এসে বলল তাঁর বাপ নিচে ডাকছেন। সৌম্যশেখর কদিন থেকেই ছেলে সম্বন্ধে চিন্তা করছিলেন। স্ত্রী নিহারিকার মৃত্যু হয়েছে গত বছর। ছেলের একটা হিল্লে দেখে যেতে পারলেন না বলে মৃত্যুশয্যায় তিনি আক্ষেপ করেছিলেন। হাতের কাগজ পাকিয়ে নিয়ে আর্যশেখর বাপের সামনে এসে দাঁড়ালেন। তুই কি হচ্ছিস বলতো? সাপ না ব্যাং না বিচ্ছু? সেটা আমার জিনের স্বরূপ না বিশ্লেষণ করলে বোঝা যাবে না। কিসের স্বরূপ? জিন। তো অর্ধেক কথার মানেই বুঝি না। সবাই তো সব কিছু বোঝে না। আমি কি ওকালতির কিছু বুঝি? আমার ওকালতির জোরে খাচ্ছ সেটা বোঝো তো। তবে তোমার যা বয়স তাতে বসে বসে বাপের পয়সায় খাওয়াটা কোনো বাহাদুরির কথা নয়। কাজে ওসব জিন ভিন বলতে এসো না আমার কাছে। তুমি ছাতের ঘরে বসে যাই করো না কেন, এটা জেনে রেখো যে আর 5টা বাউন্ডুলে বকাটে বেকারের সঙ্গে তোমার কোনো প্রভেদ নেই। আর 1 বছর সময় দিলাম, তার মধ্যে যাও একটা চাকরি দেখে নেবে। ডিগ্রি ফিগ্রি যখন হলো না তখন বেশি কিছু আশা করি না আমি। তবে স্বাবলম্বী হতে হবে তোমায়, তারপর অন্য কাজ। অন্য কি কাজ? বংশবৃদ্ধির কথাটাও তো ভাবতে হবে। নাকি তুমি বিয়ে করবে না বলে ঠিক করেছো? হ্যাঁ। করবে না? না। কেন সেটা জানতে পারি কি? প্রথমত আমার প্রজনন ক্ষমতা সম্পর্কে আমার সন্দেহ আছে। সৌম্যশেখরের বিষম লাগল। আর্যশেখর তাকে প্রকৃতিস্থ হওয়ার সময় দিলেন। দ্বিতীয়ত, আমার জীবনের মধ্যাহ্নে যখন সূর্যের প্রভাব সবচেয়ে প্রবল, তখন আমার কাজ ও চিন্তায় ব্যাঘাত ঘটে, এটা আমি চাই না। তুই কি কোনো ধর্মে দীক্ষা নিয়েছিস নাকি? তা বলতে পারো। কি ধর্ম? সেটা আমার ব্যক্তিগত ধর্ম বাবা, নামকরণ এখনো হয়নি। মুহূর্তকালের জন্য সৌম্যশেখরের আশা হয়েছিল যে তিনি বুঝি পুত্রের রহস্য উদ্ঘাটন করতে পেরেছেন। এখন বুঝলেন সেটা ঠিক না। কিছুক্ষণ তিনি ছেলের দিকে চেয়ে রইলেন, বিশেষ করে তাঁর চোখের দিকে।
দৃষ্টিতে পাগল হওয়ার কোনো লক্ষণ আছে কি? সৌম্যশেখরের প্রপিতামহ শেষ জীবনে উন্মাদ হয়ে এক মহাষ্টমীর দিন উলঙ্গ অবস্থায় গ্রাম শুদ্ধ লোকের সামনে পূজা মণ্ডপে গিয়ে উপস্থিত হয়েছিলেন। আর আর্যশেখরকে এই ঘটনা তিনি কখনো বলেননি। সৌম্যশেখরের মনে পুত্র সম্বন্ধে একটি স্নিগ্ধ করুণার ভাব জেগে উঠল। হাজার হোক একমাত্র ছেলে, সবেধন নীলমণি, যা করছে করুক, বেঁচে থাকলেই হলো, আর মাথাটা খারাপ না হলেই হলো। ঠিক আছে, তুমি এসোক্ষণ। আর্যশেখর প্রবন্ধটি লিখেছিলেন ইংরেজিতে, কারণ এ জাতীয় লেখার কদর কোনো বাঙালি পাঠক করবে এ কথা তিনি বিশ্বাস করেননি। এবার তিনি সৌম্যশেখরের পুরনো রেমিংটনের সাহায্যে অপটু হাতে অনেক পরিশ্রমে প্রবন্ধটির 4 কপি টাইপ করলেন। শেষ হলে পর তিনি অনুভব করলেন তার হাত, পা, কোমর, পিঠে টান ধরে ব্যথা হয়ে গিয়েছে। তাছাড়া একটানা ঘরের মধ্যে থেকে থেকে দমও প্রায় বন্ধ হয়ে আসছে। আর্যশেখর ছাদ থেকে নেমে এলেন। গোলদিঘির ধারে একটু হেঁটে আসবেন মনে করে বাড়ি থেকে বেরোতেই দেখলেন গেরুয়া পাঞ্জাবি পায়জামা পরিহিত, শ্মশ্রু গুম্ফ লম্ব কেশ বিশিষ্ট একটি শ্বেতাঙ্গ যুবক তার বাড়ির সামনে দাঁড়িয়ে এদিক ওদিক চেয়ে দেখছে। আর্যশেখরকে দেখে যুবক এগিয়ে এসে জিজ্ঞেস করল মহাবোধি সোসাইটির অবস্থানটা তার জানা আছে কিনা। আর্যশেখর বললেন, চলো, তোমায় আমি দেখিয়ে দিচ্ছি, আমি ওদিকেই যাচ্ছি। যাওয়ার পথে আর্যশেখর যুবকের পরিচয় পেলেন। তার নাম বব গুডম্যান, নিবাস টলিডো, ওহাইও। বিশ্ববিদ্যালয়ের পড়াশোনা ত্যাগ করে ভারতবর্ষে এসেছেন প্রেম ও আলোর সন্ধানে। আর্যশেখরের ছেলেটিকে ভালো লাগলো। সেই দিনই রাত্রে তাকে তার প্রবন্ধটি পড়তে দিলেন। বললেন, তুমি প্রথম আমারে লেখা পড়ছ, তোমার মন্তব্য জানার আগ্রহ রইল। পরদিন সকালে গুডম্যান ফুলস্ক্যাপের তাড়া ঝোলায় নিয়ে চিনে বাদাম খেতে খেতে এসে বললেন, It's great, great, yeah, you got something there, yeah. আর্যশেখর চাপা গলায় তাকে ধন্যবাদ দেওয়ার পর গুডম্যান বললেন, তোমার লেখায় তো পেসিমিজম কেন? মাধ্যাকর্ষণকে পরাস্ত করার কত উপায় তো তোমার দেশেই রয়েছে। তুমি লেভিটেশনের কথা জানো না? তোমাদের দেশের যোগী পুরুষদের কথা তুমি জানো না? গুডম্যান এবার তাঁর ঝোলা থেকে একটি কাগজের মোড়ক বার করে আর্যশেখরের হাতে দিলেন। মোড়ক খুলে দেখা গেল তাতে রয়েছে একটি 4 চৌকো চিনির ডালা। অন্তত দেখতে তাকে চিনি বলেই মনে হয়। গুডম্যান বললেন, এটা সুগার কিউবই বটে, কিন্তু এর মধ্যে এক কণা অ্যাসিড রয়েছে। মাধ্যাকর্ষণকে জব্দ করার মতো এমন জিনিস আর নেই। তুমি খেয়ে দেখো, নানান প্রতিক্রিয়া হবে, ভয় পেও না। আমার মনে হয় এটা খেলে পর তোমার মন থেকে পেসিমিজম দূর হয়ে যাবে। গুডম্যান প্রদত্ত মোড়কটি হাতে নিয়ে বাড়ি ফিরে আর্যশেখর শটান চলে গেলেন 3 তলার ছাদে। আশ্বিনের অপরাহ্নে স্নিগ্ধ পড়ন্ত রোদে মাদুরে বাবু হয়ে বসে তিনি চিনির ডালাটি মুখে পুরে চিবোতে আরম্ভ করলেন। কয়েক ঘন্টা কিছুই হলো না। তারপর এক সময় আর্যশেখর অনুভব করলেন তিনি সূর্যের দিকে উত্থিত হচ্ছেন। এক অনির্বচনীয় মাদকতায় তার দেহ মন আচ্ছন্ন হল। নিচের দিকে চেয়ে দেখলেন ধূলি ধূম্র ধূসর কলকাতা শহরকে তেহরানের গালিচার মতো বর্ণাঢ্য ও মনোরম দেখাচ্ছে। মাথার উপরের আকাশ সর্পিল গতিবিশিষ্ট অজস্র বিচিত্র বর্ণখণ্ডে সমাকীর্ণ। আর্যশেখর বুঝলেন সেগুলো ঘুড়ি, কিন্তু এমন ঘুড়ি তিনি কখনো দেখেননি। একটি বর্ণখণ্ড তাঁর দিকে এগিয়ে এলো। আর্যশেখর পরম আত্মীয়তা বোধে বাহু সম্প্রসারিত করে সেই বর্ণখণ্ডের দিকে নিজেকে নিক্ষেপ করলেন।
তারপর তার আর কিচ্ছু মনে নেই। ডাক্তার বাগচির নির্দেশ মতো ভগ্ন স্বাস্থ্য পুনরুদ্ধারের উদ্দেশ্যে মিহিজাম যাবার আগে আর্যশেখর একজন পেশাদার টাইপিস্টকে দিয়ে তার মাধ্যাকর্ষণ সম্পর্কিত প্রবন্ধটি 50 কপি টাইপ করিয়ে পৃথিবীর প্রায় সমস্ত দেশের বাছাই করা বিজ্ঞানী ও মনীষীদের পাঠালেন। এই ভাগ্যবানদের মধ্যে একজনের উত্তর মিহিজাম যাবার ঠিক আগের দিন আর্যশেখরের হস্তগত হল। ইংল্যান্ডের নোবেল পুরস্কার প্রাপ্ত পদার্থবিদ প্রফেসর কারমাইকেল প্রবন্ধের জন্য ধন্যবাদ দিয়ে লিখেছেন, I find it most intriguing. মিহিজাম পর্বের ঘটনা সংক্ষিপ্ত, সুতরাং তার বিবরণও সংক্ষিপ্ত হতে বাধ্য। 19 অক্টোবর অর্থাৎ মিহিজাম পৌঁছবার পরের দিন আর্যশেখর ডায়েরিতে লিখলেন, পাখি 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 ইজ পাখি, মোস্ট ইন্ট্রিগিং। সূর্যের সবচেয়ে কাছে যায় কোন প্রাণী? পাখি। ও বার্ড, হাউ ইয়োর ফ্লাইট ফ্লাউটস মাধ্যাকর্ষণ। ও বার্ড। 2 নভেম্বর চাকর ভরদ্বাজ দেখল আর্যশেখর কোত্থেকে জানি একটা বাবুইয়ের বাসা নিয়ে এসে বিছানার উপরে পা ছড়িয়ে বসে গভীর মনোযোগে বাসার বুনন পদ্ধতি পর্যবেক্ষণ করছেন। পরের দিন আর্যশেখর নিজেই খড়কুটো সংগ্রহ করে এনে নিজের হাতে একটা বাবুইয়ের বাসা তৈরি করতে শুরু করলেন। সেদিন রাত্রে তাঁর ডায়েরিতে লেখা হলো, Man's highest achievement would be to rise to the level of birds. 13 নভেম্বর বাবুর ফেরার দেরি দেখে ভরদ্বাজ তাকে খুঁজতে বেরোল। আধ ঘন্টা খোঁজার পর আর্যশেখরকে সে পেল অজ্ঞান অবস্থায় ধান ক্ষেতের পাশে একটি বাবলা গাছের নিচে। গাছে একটি কাঁটার সঙ্গে বাঁধা আর্যশেখরের তৈরি বাবুইয়ের বাসা। স্থানীয় ডাক্তার পরীক্ষা করে বললেন সানস্ট্রোক। সৌম্যশেখর কলকাতা থেকে চলে এলেন। 3 দিন ঘোর বিকারের পর পিতা ও ভৃত্যের সামনে আর্যশেখরের মৃত্যু হল। শেষ নিঃশ্বাস ত্যাগ করার ঠিক আগে একটি মাত্র শব্দ উচ্চারণ করেছিলেন আর্যশেখর, মাগো মাগো। সানডে সাসপেন্সে শুনছিলেন আর্যশেখরের জন্ম ও মৃত্যু। রচনা সত্যজিৎ রায়, গল্প পাঠে এবং অন্যান্য কিছু চরিত্রে দীপ, আর্যশেখর এবং গল্পের সূত্রধার অগ্নি, ধ্বনি পরিকল্পনা ও আবহ সঙ্গীত রিচার্ড, প্রচার অলঙ্করণ গ্রিনিং ট্রি, কার্যনির্বাহী প্রযোজনা অরুণিমা দে, সহযোগিতায় সৃষ্টি, অভিজ্ঞান এবং অর্ণব, শব্দগ্রহণ ও পরিচালনায় ইন্দ্রাণী, বিশেষ সহযোগিতায় অগ্নি, সমগ্র পরিকল্পনা ও পরিচালনায় ইন্দ্রাণী। শেষ হল সত্যজিৎ রায়ের লেখা আর্যশেখরের জন্ম ও মৃত্যু। সানডে সাসপেন্স আপনি শুনতে পারেন শুধুমাত্র আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল youtube.com/mirchi বাংলায় এবং গানা অ্যাপে।